আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমি সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের কিছু বোর্ড কোশ্চেন সলভ করবো আজকে পার্টিকুলারলি আজকের ক্লাসটা আমি আপনাদেরকে 4টা প্রশ্ন সলভ করাবো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো থেকে। সো চলেন একটা একটা করে শুরু করি। এই 4টা কোশ্চেনেই একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন, প্রত্যেকটার মধ্যেই কিছু জিনিসপত্র আছে শেখার। আমরা যে কনসেপ্টগুলো পড়ছি সেই কনসেপ্টের অ্যাপ্লিকেশনগুলো দেখব। শুরু করব আমরা রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্নটা দিয়ে। চলেন আগে আমরা একটু প্রশ্নটা ভালো মতো দেখে নিই। প্রশ্নটায় কী দেওয়া আছে খেয়াল করেন যে এখানে আসলে একটা কিন্তু সরাসরি ট্রানজিস্টর আঁকা আছে। এটা একটা এনপিএন ট্রানজিস্টর এবং এনপিএন ট্রানজিস্টরে দেখেন আইবি একটা কারেন্ট ঢুকতেছে, আইসি দিয়ে কারেন্ট ঢুকতেছে, আই কারেন্টটা বের হচ্ছে। যে ভি ইনপুটটা দেওয়া আছে 1 ভোল্টের, আর এল মানে লোড যে রেজিস্ট্যান্স সেটা দেওয়া আছে 2 ওহমের, এবং আর ইনপুট এটা দেওয়া আছে 25 ওহমের। ওকে, খুবই ভালো কথা। এখন আমাদের এখান থেকে কি কি বের করতে বলছে সেই জিনিসগুলো আমরা একটু দেখি। এই যে প্রদত্ত চিত্র থেকে আইবি এর মান নির্ণয় করতে বলা হয়েছে, যেখানে আইসি এর মানটা দেওয়া আছে অ্যাকচুয়ালি 35 মিলি অ্যাম্পিয়ার। সো আইসি এর মান যদি 35 মিলি অ্যাম্পিয়ার হয়, সেক্ষেত্রে আমাদের আইবি এর মান কত এটা বের করা দরকার। ওকে, খুবই ভালো কথা। এখন দেখেন আমাদের কিন্তু এখানে কোনো আলফা বিটা কিচ্ছু দেওয়া নেই। ভালো মতো খেয়াল করেন, এই যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নের সলভ যখন করতে যাব আমাদের কি কোনো আলফা বিটা দেওয়া আছে? কিচ্ছু দেওয়া নেই, আলফা বিটা দেওয়া নেই। বাট আলফা বিটা দেওয়া না থাকলেও আমার আইবি বের করতে হবে, যেখানে আইসি জানা আছে, আইসি ইকুয়ালস টু 35 মিলি অ্যাম্পিয়ার। এখন দেখেন আমরা জানি আইই সমান আইবি প্লাস আইসি। সো যদি আইবি বের করতে হয় আমাকে আই বের করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, যে ডায়াগ্রামটা আছে আমি একটু ডায়াগ্রামটা থেকে ইন্ডিকেট করি। এই অংশটার দিকে তাকান একটু। এই লাল করা অংশটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এইখানে যে ভোল্টেজটা কত, 1 ভোল্ট, এবং এখানকার রেজিস্ট্যান্সটা কত, 25 ওহম। ভোল্টেজটা 1 ভোল্ট, রেজিস্ট্যান্স 25 ওহম। তাহলে এখান থেকে কিন্তু ইজিলি আমরা কি করতে পারতেছি, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স থেকে কারেন্টটা, আই কারেন্টের মানটা নির্ণয় করে ফেলতে পারতেছি। তাহলে আই ই যে কারেন্টটা আছে সেটা হচ্ছে ভোল্টেজটা 1 ভোল্ট ডিভাইডেড বাই 25। সো আইয়ের যে মানটা 1/25 সমান হচ্ছে, যদি ঠিকঠাক মতো করি, এটা আসবে 40 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা আই জানি 40 মিলি অ্যাম্পিয়ার, সুতরাং আই বি ইকুয়ালস টু তাহলে আই ই মাইনাস আইসি। আইটা হচ্ছে 40 মিলি অ্যাম্পিয়ার আর আইসিটা হচ্ছে 35 মিলি অ্যাম্পিয়ার। 40 থেকে 35 বিয়োগ করলে 5 মিলি অ্যাম্পিয়ার আমরা পাবো। সো আমরা কিন্তু তাহলে দেখেন এই যে ডায়াগ্রামটা থেকে অ্যাকচুয়ালি আইবি এর মান বের করতে পারলাম। ওকে ফাইন, একটা জিনিস হয়ে গেল। এইবার দেখেন কোশ্চেনের ঘ নাম্বারটা কি বলা হয়েছে। চলেন আমরা ঘ নাম্বার কোশ্চেনটা এখন সলভ করার চেষ্টা করি। ঘ নাম্বার কোশ্চেনে বলছে চিত্র অনুসারে আউটপুট সিগন্যালের মান ইনপুট সিগন্যালের মান অপেক্ষা বেশি হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে। সো খেয়াল করেন, আউটপুট সিগন্যালের মানটা ইনপুট সিগন্যালের মান হতে বেশি হবে কিনা সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে। এখন কখন আউটপুট সিগন্যালটা ইনপুট সিগন্যাল অপেক্ষা বেশি হয়? যখন সেটা অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক হিসেবে কাজ করে। এখন অ্যাকচুয়ালি এই যে দেখেন আউটপুট যে সিগন্যাল, এই আর এল বা লোড যে রেজিস্ট্যান্সটা আছে, এই লোড রেজিস্ট্যান্সের এক আউটপুটে আমরা যে ভোল্টেজ পাচ্ছি সেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। তাহলে আমরা এখন যখন ঘ নাম্বার সলভ করতে যাব, আউটপুট ভোল্টেজ কোনটা? লোড রেজিস্ট্যান্সের দুই পাশের যে ভোল্টেজ এটা হচ্ছে ভি আউটপুট। আমার যে আরএল লাগানো আছে বা যে লোড রেজিস্ট্যান্স লাগানো আছে তার দুই প্রান্তের ভোল্টেজটা হচ্ছে ভি আউটপুট। তাহলে এখন ভি আউটপুট ইকুয়ালস টু আইসি ইন্টু আরএল। অলরেডি আইসি দেওয়াই আছে 35 মিলি অ্যাম্পিয়ার, আরএলটা হচ্ছে 2 ওহম। তাহলে 35 ইন্টু 10⁻³ ইন্টু 2, 70 ইন্টু 10⁻³ দ্যাট ইজ 0.07 ভোল্ট।
সো এটা আমার আউটপুট ভোল্টেজ। আর ইনপুট ভোল্টেজটা আমার কিন্তু এখানে ডিরেক্টলি দেওয়া 1 ভোল্ট, ভি ইনপুট সমান কত ভোল্ট? 1 ভোল্ট। এখন দেখেন তাহলে আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের থেকে ছোট হয়ে গেল। সুতরাং আমার তাহলে আউটপুট সিগন্যাল ইনপুট সিগন্যাল অপেক্ষা বেশি হবে না। আমরা কিন্তু এখান থেকে সরাসরি গাণিতিকভাবে বিশ্লেষণ করে বের করতে পারলাম যে এখানে আউটপুট সিগন্যাল ইনপুট সিগন্যাল অপেক্ষা বেশি হবে না। এর মানে অ্যাকচুয়ালি কি? আউটপুট সিগন্যাল ইনপুট সিগন্যাল অপেক্ষা বেশি হচ্ছে না, এর মানেই হচ্ছে এইটা অ্যাকচুয়ালি একটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে না। যদি অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে হয় তাহলে আউটপুট সিগন্যাল অবশ্যই ইনপুট সিগন্যাল অপেক্ষা কি হতে হবে? বড় হতে হবে। ওকে, তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা হয়ে গেল। চলেন আমরা দ্বিতীয় ম্যাথে যাব। কোশ্চেন নাম্বার 2, এটা ছিল যশোর বোর্ড 2019 সালের প্রশ্ন। দেখেন এখানে একটা ট্রানজিস্টর দেওয়া, এটা একটা এনপিএন ট্রানজিস্টর। এখন এনপিএন ট্রানজিস্টরে একটা কারেন্ট ঢুকতেছে 0.05 মিলি অ্যাম্পিয়ার, একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে 0.95 মিলি অ্যাম্পিয়ার, আর একটা কারেন্ট উপর দিয়ে ঢুকতেছে। এখন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে বর্তনীর প্রবাহ লাভ নির্ণয় করো। সো অ্যাকচুয়ালি প্রবাহ লাভ জিনিসটা কি? প্রবাহ লাভটাই হচ্ছে বিটা। সো আমি একটু আপনাদেরকে ডায়াগ্রামটাকে একটু ডিফারেন্টলি দেখাবো, আবার একটু দেখাবো। ধরেন একটা এনপিএন ট্রানজিস্টর। আমি যখন আপনাদেরকে ট্রানজিস্টরের বেসিক পড়িয়েছিলাম, এনপিএন ট্রানজিস্টর, সো এইভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম। সো এইখানে এই পিএন জাংশনটাকে ফরওয়ার্ড ব্যাস করে দিছিলাম আমরা। তাহলে এটা হচ্ছে নিচেরটা এমিটার, এটা বেস, আর এটা কালেক্টর। আমি ডায়াগ্রামটা আরেকবার আঁকতেছি আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য। দেখেন একটা এনপিএন ট্রানজিস্টারে যেখান দিয়ে কারেন্টটা বের হয়ে আসে সেটা হচ্ছে এমিটার, যেখান দিয়ে কারেন্টটা বের হয়ে আসতেছে সেটা হচ্ছে এমিটার। তাহলে বাকি দুইটা কারেন্ট ঢোকে, এটা হচ্ছে আইবি এবং এখান দিয়ে কারেন্টটা ঢুকতেছে আইসি। এটা ছিল একদম ট্রানজিস্টরের বেসিকটা, যখন আমি আপনাদেরকে পড়িয়েছিলাম এইভাবেই দেখিয়েছিলাম। এবং একটু খেয়াল করে দেখেন এখান থেকে কারেন্টটা ঢুকতেছে এইভাবে, এখান থেকে কারেন্টটা ঢুকতেছে এইভাবে। এখন আমি এই ট্রানজিস্টরটাকে একটু যদি বৃত্তাকারে আঁকি, এটা কিন্তু এনপিএন ট্রানজিস্টরই রয়ে গেছে। তাহলে যেখান দিয়ে কারেন্টটা বের হচ্ছে এটা হচ্ছে আইই, তাহলে 0.95 মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমাদের আইই। এইবার দেখেন আমাদের এটা হচ্ছে এন, এটা পি, এটা এন। তাহলে পি যেটা, পিটা কি বেস না? তাহলে হচ্ছে আমার 0.05 মিলি অ্যাম্পিয়ার যে কারেন্টটা, এটা হচ্ছে বেস কারেন্ট। তাহলে আই বি ইকুয়ালস টু 0.05 মিলি অ্যাম্পিয়ার আমার বেস কারেন্ট দেওয়া আছে, এমিটার কারেন্ট দেওয়া আছে। তাহলে এখান থেকে কিন্তু কালেক্টর কারেন্টটা বের হয়ে যায় 0.9 মিলি অ্যাম্পিয়ার। সো আমি কিন্তু তিনটা কারেন্ট জেনে গেছি। এখন যখন প্রবাহ লাভ বের করতে বলে, এই প্রবাহ লাভ বিটা মানে কি? বিটা সমান অবশ্যই আইসি বাই আইবি। বিটা প্রবাহ লাভ বিটা আইসি ডিভাইডেড বাই আইবি। তাহলে আইসি হচ্ছে 0.9 মিলি অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই আইবি হচ্ছে 0.05 মিলি অ্যাম্পিয়ার। সুতরাং এখানে বিটার ভ্যালুটা আসবে 18। প্রবাহ লাভ বিটার ভ্যালু কত আসবে? 18। এখন এইখানে ঘ নাম্বার যে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে, উদ্দীপকের ডিভাইসটি দিক পরিবর্তী সংকেতের বিস্তার বৃদ্ধি করে বিশ্লেষণ সহ বিচার করো। এই যে উদ্দীপকের ডিভাইসটা আছে, এইটা একটা দিক পরিবর্তী সংকেতের বিস্তার বৃদ্ধি করে। এখন অ্যাকচুয়ালি বিস্তার বৃদ্ধি করে মানে কি? কোশ্চেনটা এখানে বুঝতে হবে যে ঘ নাম্বার যে কোশ্চেনটা জিজ্ঞেস করা হলো যে উদ্দীপকের যে
আমার ডিভাইস আছে এটা দিক পরিবর্তী সংকেত মানে এসি সংকেতের বিস্তার বৃদ্ধি করে। এখন বিস্তার বৃদ্ধি করা মানে আসলে কি? একটা জিনিস খেয়াল করেন, আপনারা যখন তরঙ্গ অধ্যায়টা পড়ছেন, তরঙ্গ অধ্যায়ে যে কোনো তরঙ্গের যে ইন্টেন্সিটি বা তীব্রতা, এটা কিন্তু বিস্তারের বর্গের সমানুপাতিক ছিল। সো আমি যে কোনো তরঙ্গ নেই না কেন, যে কোনো তরঙ্গের তীব্রতা বা তীব্রতা সরাসরি বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে তীব্রতা ইজ প্রপোর্শনেট টু বিস্তারের বর্গ। আবার দেখেন, তীব্রতা ইকুয়ালস টু ক্ষমতা, তীব্রতা হচ্ছে ব্যয়িত ক্ষমতার সমানুপাতিক। যে কোনো সার্কিটের যে তীব্রতাটা আছে সেটা অবশ্যই ব্যয়িত ক্ষমতার সঙ্গে কি হবে? সমানুপাতিক হবে। তার মানে আমি যদি ব্যয়িত ক্ষমতা বাড়াতে পারি তাহলে তীব্রতা বাড়বে, আর তীব্রতা বাড়া মানে বিস্তার বাড়বে। সুতরাং আমরা যদি বলতে পারি যে ব্যয়িত ক্ষমতা বৃদ্ধি পেলে তীব্রতা বৃদ্ধি পায় এবং তীব্রতা বৃদ্ধি পেলে বিস্তার বৃদ্ধি পায়। এখন আসেন, বলছে বিশ্লেষণ সহ বিচার করতে। আমাদেরকে কিন্তু বিশ্লেষণ সহ বিচার করতে বলছে। এখন বিশ্লেষণ সহ বিচার করব মানে হচ্ছে আমরা এখন এখানে অ্যাম্প্লিফায়ারের যে কার্যপ্রণালী সেটা একটু বুঝিয়ে বলবো। দেখেন, আমাদের এইখানে যে ট্রানজিস্টরটা আছে এটা একটা এনপিএন ট্রানজিস্টর। তাহলে এটা হচ্ছে এমিটার আইই, এমিটার কারেন্ট হচ্ছে 0.95 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এইখানে একটা বেস আছে, বেসের কারেন্টটা হচ্ছে 0.05 মিলি অ্যাম্পিয়ার। এখন তাহলে বেসের সঙ্গে আমরা একটা বায়াস ভোল্টেজ রাখলাম, এখানে একটা আর ইনপুট রাখলাম, আর এইখানে যে কালেক্টরের কারেন্টটা আইসি, এই আইসিটা হচ্ছে 0.9 মিলি অ্যাম্পিয়ার। এখানে একটা লোড রেজিস্ট্যান্স আরএল রাখবো এবং এখানে একটা পজিটিভ বায়াস ভোল্টেজ রেখে দেব ভিসি। এটা হচ্ছে ভিসি। এখন আমার এইটা বের করে দেখাতে হবে আর ইনপুটের তুলনায়, আর ইনপুটে যে ভোল্টেজটা আছে ভি ইনপুটের তুলনায় ভি আউটপুটটা বড়, এটা আমাকে গাণিতিকভাবে দেখাতে হবে। ভি ইনপুটের তুলনায় ভি আউটপুটটা বড়, এটা আমাকে গাণিতিকভাবে প্রমাণ করে দেখাতে হবে। সো এখন আসেন, ভি ইনপুটের তুলনায় ভি আউটপুটটা বড় আমরা কিভাবে প্রমাণ করব সেখানে যাই। তাহলে আমাদের শুরুতেই আমরা এই ডায়াগ্রামটাকে শুধু রাখি। আমার এখন চ্যালেঞ্জটা হচ্ছে ভি আউটপুট ইজ গ্রেটার দ্যান ভি ইনপুট, এটা প্রুফ করা। সো দেখেন, ভি আউটপুট অথবা ক্ষমতায় চলে যাই, ভোল্টেজ না একেবারে ক্ষমতায়, পি আউটপুট ইকুয়ালস টু আই সি স্কোয়ার আর এল, পি ইনপুট আই বি স্কোয়ার, এটা আইবি ইন্টু আর ইনপুট। তাহলে পি আউটপুট বাই পি ইনপুট সমান আই সি স্কোয়ার বাই আই বি স্কোয়ার ইন্টু আর এল ডিভাইডেড বাই আর ইনপুট। কিন্তু দেখেন একটা জিনিস, আইসি ডিভাইডেড বাই আইবি, আইসি বাই আইবি থেকে বিটা পেয়ে গেছি না প্রবাহ লাভ, সেটা কত পাইছে? 18। তাহলে আমরা এখানে আইসি স্কোয়ার বাই আইবি স্কোয়ারকে বলতে পারি বিটা স্কোয়ার ইন্টু আর এল বাই আর ইনপুট। সো 18 স্কোয়ার ইন্টু আর এল ডিভাইডেড বাই আর ইন। সো 18 স্কোয়ারের মান কিন্তু অনেক। দেখেন, আমরা আর এল মানে হচ্ছে লোড ভোল্টেজ এবং আর ইনপুট ইনপুট ভোল্টেজ, এই দুইটার মান আমরা জানি না, কিন্তু 18 স্কোয়ার মানে তো 324। তাহলে 324 ইন্টু আর এল বাই আর ইনপুট।
সো লজিক্যালি বোঝা যাচ্ছে সাধারণত আরএলটা যেহেতু বড় মানের হয় সেক্ষেত্রে পি আউটপুট ইজ গ্রেটার দ্যান পি ইনপুট। এখন পি আউটপুট যদি গ্রেটার দ্যান পি ইনপুট হয় তাহলে আউটপুটের যে ক্ষমতা সেই ক্ষমতা আমরা বাড়িয়ে দিলাম। ক্ষমতা বাড়া মানেই কি তীব্রতা বৃদ্ধি পাওয়া, কারণ তীব্রতা সরাসরি ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। আর যেহেতু আউটপুটে ক্ষমতা বৃদ্ধি পেলে তীব্রতা বৃদ্ধি পায়, তীব্রতা বৃদ্ধি পেলে বিস্তার বেড়ে যায়। এই ছিল আমাদের তাহলে কি এই যে কোশ্চেন নাম্বার 2 এর বিস্তারিত, যে আমাদের বিস্তার কিভাবে বাড়তেছে এই যন্ত্রটার মাধ্যমে সেটার ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া হলো। ওকে, নেক্সট প্রবলেমে যাব আমরা। দেখেন, এটা চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রশ্ন। সো প্রশ্নটা আমরা একটু পড়ি। কোনো ট্রানজিস্টরের বেস কারেন্ট 105 মাইক্রো অ্যাম্পিয়ার এবং কালেক্টর কারেন্ট 2.05 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আমাদের যে বেস কারেন্ট মানে আইবি এটা হচ্ছে 105 মাইক্রো অ্যাম্পিয়ার এবং কালেক্টর কারেন্ট আইসি এটা হচ্ছে 2.05 মিলি অ্যাম্পিয়ার। এবার দেখেন কোশ্চেনটাই কি বলছে, বেস কারেন্টের 2.7 মাইক্রো অ্যাম্পিয়ার পরিবর্তনের ফলে কালেক্টর কারেন্টের প্রবাহ পরিবর্তন হলো 0.65 মিলি অ্যাম্পিয়ার। একটু কোশ্চেনটাই খেয়াল করেন, বেস কারেন্টের 2.7 মাইক্রো অ্যাম্পিয়ার পরিবর্তনের ফলে আমরা কিন্তু এখন বেস কারেন্ট চেঞ্জ করে দেখতে পাচ্ছি কালেক্টর কারেন্টের পরিবর্তন পেয়ে গেছি 0.65 মিলি অ্যাম্পিয়ার। এখন প্রথম কোশ্চেনটা হচ্ছে গ নাম্বারে আই এবং আলফা এর মান নির্ণয় করো। ওকে, আই ই ডিরেক্টলি তো আইবি প্লাস আইসি, তাহলে আই যদি আইবি প্লাস আইসি হয় 105 মাইক্রো অ্যাম্পিয়ার মানে 0.105 মিলি অ্যাম্পিয়ার প্লাস 2.05 মিলি অ্যাম্পিয়ার। সো 2.155 মিলি অ্যাম্পিয়ার হবে আমাদের এমিটারের যে কারেন্ট সেটা। সো আমরা কিন্তু তাহলে এমিটার কারেন্টটা পেয়ে গেলাম 2.155 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেল। এখন আমাদের দরকার আলফা কত, আমাদের এখন আলফার মানটা দরকার। আলফা আলফা সমান আমরা পড়ে আসছি আইসি বাই আইই। সো আইসি 2.05 মিলি অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই আইই 2.155 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এক থেকে একটু ছোট একটা ভ্যালু পাবো আলফার, আলফার ভ্যালু আসবে 0.95। সো আমরা আই এবং আলফার ভ্যালু পেয়ে গেছি। এটা ছিল আমাদের গ নাম্বার প্রবলেম। এখন ঘ নাম্বার প্রবলেমে আসি। দেখি ঘ নাম্বার প্রবলেমে কি বলা হয়েছে, জিজ্ঞেস করছে বেস ও কালেক্টর কারেন্টের পরিবর্তনের ফলে বিটা এর মান পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আমরা যখন বেস ও কালেক্টর কারেন্ট পরিবর্তন করতেছি তখন বিটা এর মান পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে কিনা এটা আমাদেরকে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ওকে, খুবই ভালো কথা। তাহলে শুরুতে পূর্বে বিটা আইসি ডিভাইডেড বাই আইবি, তাহলে আইসিটা শুরুতে কত ছিল 2.05 মিলি অ্যাম্পিয়ার, বেস কারেন্ট কত ছিল 0.105 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই দুইটা থেকে শুরুতে বিটা ছিল আমাদের 19.52। তাহলে শুরুতে যে বিটার মানটা ছিল এই সার্কিটে শুরুতে বিটার মানটা ছিল 19.52। এখন আমরা বেস কারেন্টের পরিবর্তন যখন করছি, বেস কারেন্টের দেখেন পরিবর্তনটা করছি কত 2.7 মাইক্রো অ্যাম্পিয়ার পরিবর্তন। তাহলে মনে করি পরিবর্তন ধনাত্মক,
আমরা পরিবর্তনটাকে ধনাত্মক বলতেছি। এখন দেখেন, খেয়াল করেন, আমরা এইখানে যেহেতু বলছে বেস কারেন্টের পরিবর্তনের, এই কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং কোশ্চেন ছিল, কারণ এখানে বেস কারেন্টের পরিবর্তন বলছে। তাহলে পরিবর্তনটা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। আমরা পরিবর্তনটা ধনাত্মক ধরে নিচ্ছি। তাহলে ধনাত্মক পরিবর্তন যদি হয়, পরিবর্তিত আইসি, আইসি প্রাইমটা এটা হবে অ্যাকচুয়ালি 2.05 মিলি অ্যাম্পিয়ার প্লাস কতটুকু চেঞ্জ হয়েছে, 0.65 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 2.7 মিলি অ্যাম্পিয়ার আইসি প্রাইম। আর আইবি প্রাইম যেহেতু ধনাত্মক পরিবর্তন, 105 মাইক্রো অ্যাম্পিয়ার প্লাস 2.7 মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে 107.7 মাইক্রো অ্যাম্পিয়ার বা হচ্ছে 0.1077 মিলি অ্যাম্পিয়ার। এখন দেখেন, এই ধনাত্মক পরিবর্তনের ফলে পরিবর্তিত বিটা, বিটা প্রাইম বলি, এটা আইসি প্রাইম ডিভাইডেড বাই আইবি প্রাইম। তাহলে আইসি প্রাইমটা হচ্ছে 2.7 মিলি অ্যাম্পিয়ার আর আইবি প্রাইম হচ্ছে 0.1077 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 2.7কে যদি আমরা 0.1077 দ্বারা ভাগ করি, যেটা আসবে সেটা হচ্ছে 25.07, যেটা গ্রেটার দেন বিটা। তার মানে যদি পরিবর্তনটা ধনাত্মক হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা যে বিটার মানটা, পরিবর্তিত বিটার মানটা বেশি পেলাম, খুবই ভালো কথা। কিন্তু যদি পরিবর্তনটা ঋণাত্মক হয়, তাহলে চলেন মনে করে এখন পরিবর্তনটা ঋণাত্মক। সো এইবার আমরা তাহলে দেখব যদি পরিবর্তনটা ঋণাত্মক হয় তখন কি হবে। যদি পরিবর্তন ঋণাত্মক হয়, মানে আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে বেস কারেন্টটা কমায় দিবেন। আগের বার বাড়াচ্ছিলাম, এবার বেস কারেন্ট কি করব, কমাবো। তাহলে আইবি প্রাইম কমায় দিলে, এটা আইবি ডাবল প্রাইম বলি, ইকুয়ালস টু আগে ছিল 105 মাইক্রো অ্যাম্পিয়ার মাইনাস হচ্ছে 2.7 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে 105 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে যদি 2.7 মাইক্রো অ্যাম্পিয়ার আমরা বিয়োগ করে দেই, 102.3 মাইক্রো অ্যাম্পিয়ার বা 0.1023 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আইবি ডাবল প্রাইম। এখন দেখেন, এইবার আইসির বেলায় আইসি ডাবল প্রাইম ইকুয়ালস টু 2.05 মিলি অ্যাম্পিয়ার মাইনাস 0.65 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 2.05 থেকে 0.65কে বিয়োগ করলে 1.4 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এখানে একটু ভুল করে ফেলছি, এটা তো মিলি অ্যাম্পিয়ার হয়ে গেছে 1000 দিয়ে ভাগ করে। সো এখন তাহলে পরিবর্তিত বিটা ডাবল প্রাইম ইকুয়ালস টু আইসি ডাবল প্রাইম ডিভাইডেড বাই আইবি ডাবল প্রাইম। সো আইসি ডাবল প্রাইম 1.4 মিলি অ্যাম্পিয়ার আর আইবি ডাবল প্রাইম 0.1023 মিলি অ্যাম্পিয়ার। সো এই ভ্যালুটা যেটা আসবে 1.4কে যদি 0.1023 দ্বারা ভাগ করি, 13.7 আসবে, যেটা আবার লেস দ্যান বিটা। সো দেখেন, তাহলে সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে বিটা বাড়বেই। যদি পরিবর্তন ধনাত্মক হয় তাহলে বিটা বাড়বে, আর যদি পরিবর্তন ঋণাত্মক হয় তাহলে বিটা কি হবে, কমবে। তাহলে এইখানে অ্যান্সারটা আমরা কিভাবে অ্যাকচুয়ালি লিখব, তাহলে গাণিতিকভাবে ব্যাখ্যা করার পরে আমরা যে অ্যান্সারটা লিখব সেটা আমরা বলবো এইভাবে: বিটা এর মানের পরিবর্তন ধনাত্মক বা ঋণাত্মক পরিবর্তনের উপরে নির্ভরশীল। সো আমরা এখানে শেষ পর্যন্ত তাহলে লিখব বিটা এর মান বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও পেতে পারে। পরিবর্তন ধনাত্মক হলে বিটা এর মান বৃদ্ধি পাবে, পরিবর্তন ঋণাত্মক হলে
বিটা এর মান হ্রাস পাবে। সো এই যে দেখেন, তাহলে কিন্তু এই কোশ্চেনটায় আমাদের যে পরিবর্তনটা আছে, এই পরিবর্তনটা অ্যাকচুয়ালি আপনি যে কোনো একটা পরিবর্তন দেখালে হবে না, আপনাকে অ্যাকচুয়ালি দুটো পরিবর্তনই দেখাতে হবে, যে ধনাত্মকভাবেও পরিবর্তন হতে পারে আবার ঋণাত্মকভাবেও পরিবর্তন হতে পারে। ওকে ফাইন, আমরা নেক্সট প্রবলেমটায় যাব। আজকের লাস্ট প্রবলেম, এটা হচ্ছে আজকের একেবারে 4 নাম্বার প্রবলেমটাই লাস্ট প্রবলেম। দেখেন এখানে দুইটা চিত্র আঁকা আছে পাশাপাশি। সো একটু চিত্র দুইটা খেয়াল করেন, দুইটা চিত্র, চিত্র নাম্বার 1 এবং চিত্র নাম্বার 2, এবং বলে দিছে উভয় ট্রানজিস্টর জার্মেনিয়াম দ্বারা তৈরি। দুইটা ট্রানজিস্টরই কি দ্বারা তৈরি? জার্মেনিয়াম দ্বারা তৈরি। এই কোশ্চেনটা একটু ভালো মতো আপনাদের বুঝতে হবে, কারণ এই কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং কোশ্চেন। কোশ্চেনের সলিউশনটা খুব সহজ, কোশ্চেনের সলিউশন কিন্তু জটিল না। এবং আমাদের বলেই দেওয়া আছে জার্মেনিয়ামের নি ভোল্টেজ 0.3 ভোল্ট। জার্মেনিয়ামের নি ভোল্টেজ কত? 0.3 ভোল্ট। দেওয়া আছে আইই অ্যামিটার যে কারেন্ট সেটা হচ্ছে 5.05 ইন্টু 10 কিউব মাইক্রো অ্যাম্পিয়ার, এবং আই বিটা হচ্ছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে আই দেওয়া আছে 5.05 ইন্টু 10 কিউব মাইক্রো অ্যাম্পিয়ার, এবং আই বি দেওয়া আছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার। খুবই ভালো কথা। চিত্র 1-এর জন্য প্রবাহ লাভের মান নির্ণয় করতে বলা হয়েছে। চিত্র 1 যেটা আছে, এই চিত্র 1-এ প্রবাহ লাভ যেটা, সেই প্রবাহ লাভ বা বিটা এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন দেখেন এই কোশ্চেনে একটা ছোট্ট জ্ঞানজাম আছে, আমি জ্ঞানজামের জায়গাটা বলে দিই আপনাদেরকে। একটু ডায়াগ্রামগুলোর দিকে তাকান, দুইটা ডায়াগ্রামের দিকে তাকান, খুব ভালো মতো তাকান। দেখেন এইখানে আমাদের নি ভোল্টেজটা দেওয়া আছে 0.3 ভোল্ট, কিন্তু এখানে আছে কত ভোল্ট? 1 ভোল্ট। তার মানে এখানে পিএন জাংশন যেটা, এটা যদি পি হয়, এটা যদি এন হয়, এটা ফরওয়ার্ড বায়াস হবে, কোনো সমস্যা নাই। তার মানে ট্রানজিস্টর এখানে অন থাকবে। কিন্তু এইখানকার এই যে পিএন জাংশন যেটা, এখানে আপনি কত ভোল্ট দিচ্ছেন? 0.1 ভোল্ট। তাহলে এই ট্রানজিস্টর কি অন থাকবে? এই ট্রানজিস্টর অফ হয়ে যাবে। সো বেসিক ব্যাপার হচ্ছে এটা বোঝা যে এখানে কোন ট্রানজিস্টরটা অন আছে, কোন ট্রানজিস্টরটা অফ আছে। বাম পাশের চিত্রে ট্রানজিস্টর অন আছে, কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে আমার এখানে পিএন জাংশনে আমি 1 ভোল্ট দিচ্ছি। কিন্তু ডান পাশের ট্রানজিস্টরে ট্রানজিস্টরটা অফ হয়ে যাবে, কারণ কি? পিএন জাংশনে আমার নি ভোল্টেজের থেকে বেশি বায়াস ভোল্টেজ লাগবে। সো আমার নি ভোল্টেজ দেওয়া আছে 0.3 ভোল্ট, কিন্তু আমি এখানে বায়াস ভোল্টেজ দিছি 0.1 ভোল্ট। তাহলে কোনোভাবেই এই যে চিত্র 2-এর ট্রানজিস্টরটা অন হবে না। সো আমরা আগে স্টেপ ওয়াইজ করতে থাকি। চিত্র 1-এর জন্য প্রবাহ লাভ নির্ণয় করতে বলছে, তাহলে গ নাম্বার চিত্র 1-এর জন্য প্রবাহ লাভ, প্রবাহ লাভ বিটা আইসি বাই আইবি। এখন দেখেন আমার আইসি বাই আইবি এইটা আমাকে বের করতে হবে। এইবার আমরা আই জানি 5.05 ইন্টু 10 কিউব মাইক্রো অ্যাম্পিয়ার, আইবি জানি 50 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে আইসি জানি, আইসি সমান আই বাই আইবি। ট্রানজিস্টরের গঠন যেরকমই হোক, আই সমান সব সময় আইসি প্লাস আইবি হবে। আইসি এবং আইবি যোগ করে আমরা আই পাবো অলওয়েজ 5.05 এ পাওয়ার 3 মাইনাস 50, এটা হচ্ছে 5000 মাইক্রো অ্যাম্পিয়ার হবে আইসি। তাহলে আইসি বাই আইবি, আইসি হচ্ছে 5000 মাইক্রো অ্যাম্পিয়ার এবং আইবি হচ্ছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার। সো 5000 বাই 50 হচ্ছে 100। সুতরাং বিটা এর মানটা এক্স্যাক্ট 100 আমরা পেয়ে যাব। সো বিটা এর মান পেয়ে গেছে, এটা নিয়ে কোনো সমস্যাই নাই, বিটা এর মান 100 হয়ে গেছে। ওকে, এখন দেখেন পরের কোশ্চেনটা খেয়াল করি। উদ্দীপকের কোন ক্ষেত্রে বাতিটি বেশি উজ্জ্বল হবে? গাণিতিক যুক্তি সহকারে উপস্থাপন করো। সো আমাদের এই অংশটুকু নিয়ে এখন কাজ করতে হবে। সো চলেন উদ্দীপকের কোন ক্ষেত্রে বাতিটা বেশি উজ্জ্বল হবে সেটা আমরা একটু বের করি। ওকে, তাহলে আমরা এখন দেখেন এই যে উদ্দীপকের চিত্র 1 চিত্র 2 দুইটা চিত্র আছে। কোন ক্ষেত্রে বাতিটা মানে হচ্ছে এই যে আর যেটা দেখতে পাচ্ছেন, আর সমান 100 ওহম, 100 ওহমের একটা বাতি লাগানো আছে। তাহলে চিত্র 1-এর বাতিটার
যে ব্যয়িত ক্ষমতা সেটা একটু দেখি। ওকে, এখন খেয়াল করেন ভালো মতো এই জিনিসগুলো মনে রাখবেন। চিত্র 1-এ ট্রানজিস্টর 1, চিত্র 1 বেস এমিটার ভোল্টেজ নি ভোল্টেজ থেকে বড়, তার মানে সুইচ অন, ট্রানজিস্টরটা অন হয়ে গেছে। সো এখানে কোনো টেনশনই নাই, সুইচ অন হয়ে গেছে চিত্র 1-এ। তাহলে চিত্র 1-এ যদি সুইচ অন হয়, আমার এই কারেন্টটা হচ্ছে আইই এমিটার কারেন্ট, এটা হচ্ছে আইবি বেস কারেন্ট, এটা হচ্ছে আইসি কালেক্টর কারেন্ট। তাহলে একটা জিনিস খেয়াল করেন, যে রেজিস্ট্যান্সটা আছে আমার এই যে আর 100 ওহম, এর মধ্য দিয়ে আমি যদি ব্যয়িত ক্ষমতা বের করতে যাই পি ওয়ান ইকুয়ালস টু আই সি স্কোয়ার ইন্টু আর। দেখেন খেয়াল করে যে পি ওয়ান মানে হচ্ছে 1 নাম্বার চিত্রের বাতির যে ব্যয়িত ক্ষমতা, এটা কি আইসি স্কোয়ার ইন্টু আর, কারণ ট্রানজিস্টর যেহেতু সুইচ অন অবস্থায় আছে, আইবি আছে মানেই আইসি থাকবে। সুতরাং এখন আইসি স্কোয়ার ইন্টু আর, আইসি কত বের হয়েছিল একটু আগে, 5000 মাইক্রো অ্যাম্পিয়ার বের হয়েছিল আইসি। তাহলে 5000 মাইক্রো অ্যাম্পিয়ার 5000 ইন্টু 10⁻⁻6 হোল স্কোয়ার ইন্টু আর হচ্ছে 100, এত ওয়াট। সো বের করি কত হয়, 5000 এটা আসবে 2.5 মিলি ওয়াট। সুতরাং চিত্র 1-এ তাহলে আমরা মাত্র 2.5 মিলিওয়াট পাচ্ছি। মনে রাখেন চিত্র 1-এ কত পাচ্ছি, 2.5 মিলিওয়াট। খুবই ভালো কথা। এখন আমরা চিত্র 2-এ যাব। চলেন চিত্র 2টাকে একটু কপি করে নিয়ে যাই। চিত্র 2 একটু বড় করে দেখে আপনাদের। এই যে দেখেন চিত্র 2-এ আসি, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। চিত্র 2-এ আমার তো অ্যাকচুয়ালি ট্রানজিস্টরই অফ। চিত্র 2-এ ট্রানজিস্টর কি অন আছে? নাই তো। কারণ হচ্ছে আমার পিএন জাংশন, যেটা বেস এমিটার জাংশন, এই পিএনটাই কি বেস এমিটার জাংশন। সো আমার বেস এমিটার জাংশনের অ্যাকচুয়ালি যে বায়াস ভোল্টেজটা, সেটা নি ভোল্টেজের তুলনায় কম হয়ে গেছে। তাহলে যদি বায়াস ভোল্টেজ নি ভোল্টেজের তুলনায় কম হয়, ট্রানজিস্টর কোনোভাবেই অন থাকবে না, ট্রানজিস্টরটা কি হয়ে যাবে, সুইচ অফ হয়ে যাবে। সো আমার তাহলে চিত্র 1-এ আমাদের ট্রানজিস্টর অন ছিল, কিন্তু চিত্র 2-এ যেটা বেস এমিটার, এই বেস এমিটারটা আমাদের অ্যাকচুয়ালি নি ভোল্টেজের থেকে কম ভোল্টেজ দিচ্ছে, এই কারণে এটা সুইচ অফ হয়ে গেছে। ওকে, সরি একটা মিনিট, আমার সিনটিক নন রেসপন্সিভ হয়ে গেছে কোনো কারণে। দেখেন বেস এমিটার জাংশন, এইখানকার ভোল্টেজটা নি ভোল্টেজের থেকে কম হয়ে গেছে। সো তাহলে ট্রানজিস্টর অফ। এখন একটু মজার জিনিস খেয়াল করে দেখেন, ট্রানজিস্টর সুইচ অফ হয়েছে, কোনো সমস্যা নাই, কিন্তু একটু খেয়াল করে দেখেন তো, এই যে বাতিটা সরাসরি 5 ভোল্টের সঙ্গে প্যারালালি আছে না? সো ট্রানজিস্টর সুইচ অন কি সুইচ অফ সেটার সঙ্গে তো কোনো সম্পর্কই নাই বাতির। এই যে চিত্র 2-এ আমার ট্রানজিস্টর অফ হইলে অফ হোক না, কি সমস্যা, বাতিটা তো সরাসরি আমার কিসের সঙ্গে, এই যে 5 ভোল্টের সঙ্গে প্যারালালি আছে। ট্রানজিস্টর যদি অফ থাকে কিচ্ছু আসা যায় না, বাতিটা ডিরেক্টলি 5 ভোল্টের সঙ্গে প্যারালালি আছে। সো এটা একটু বুঝতে চেষ্টা করেন যে আমার চিত্র 2 অনুযায়ী আমার ধরেন পুরা সার্কিটটাই অফ, ট্রানজিস্টরের সার্কিট অফ, চিত্র 2 অনুযায়ী ট্রানজিস্টরের সার্কিটটা অফ। তাহলে সার্কিটটা যদি অফ হয় ঘটনাটা কীরকম হবে আমি আপনাদেরকে দেখাই। যে ট্রানজিস্টরটা অফ হয়ে আছে, তাহলে ট্রানজিস্টরটা যদি অফ হয়ে থাকে, ট্রানজিস্টরটা নাই, অস্তিত্বহীন হয়ে গেল, তাহলে বাকি যে অংশটুকু আছে সার্কিটের 5 ভোল্টের সঙ্গে কিন্তু আমার এই যে যে বাতিটা আছে 100 ওহমের, সে ডিরেক্টলি প্যারালালি আছে।
তাহলে এবার বাতিটার ব্যয়িত ক্ষমতা সেটা যদি P2 হয়, P2 সমান v²/r না, তাহলে v² মানে 5² ডিভাইডেড বাই r মানে হচ্ছে 100, 25/100 ওয়াট, 0.25 ওয়াট। তাহলে 0.25 ওয়াট অবশ্যই 2.5 মিলিওয়াটের থেকে বড়, সুতরাং P2 ইজ গ্রেটার দ্যান P1। তাহলে যদি P2 গ্রেটার দ্যান P1 হয়ে থাকে, আমাদের এই যে 2 নাম্বার চিত্রের যে বাতিটা, এইটা বেশি তীব্রতা বা বেশি উজ্জ্বলতা নিয়ে জ্বলবে 1 নাম্বার চিত্রের তুলনায়। সো আমি বলছিলাম আপনাদেরকে আজকে আমি 4টা ম্যাথ করাবো, 4টা ম্যাথ করানো শেষ, কিন্তু ক্লাস শেষ হয় নাই। কারণ আমার আরও একটা জিনিস এই চ্যাপ্টার থেকে পড়ানোর কথা ছিল, বলছিলাম যে বাকি আছে, সেটা হচ্ছে ট্রানজিস্টরগুলোর যে বিন্যাসগুলি আছে, এটা অ্যাকচুয়ালি ছোট প্রশ্ন হিসেবে, অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে থাকতে পারে বা এমসিকিউ হিসেবে থাকলেও থাকতে পারে। সো ট্রানজিস্টরগুলোর যে বিন্যাস, আমি এখন সেই বিন্যাসগুলি আপনাদেরকে দেখাবো, ট্রানজিস্টর বর্তনীর মৌলিক বিন্যাস। সো চলেন, এখানে ট্রানজিস্টর বর্তনীর 3টা মৌলিক বিন্যাস আছে, এই 3টা মৌলিক বিন্যাস আমি এখন আপনাদেরকে করিয়ে দিব। সো এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে ট্রানজিস্টর বর্তনীর মৌলিক বিন্যাস। সো 1 নাম্বার হচ্ছে সাধারণ পিট, মানে কমন বেস। প্রথম বিন্যাসটা হচ্ছে সাধারণ পিট বা কমন বেস, সিবি। এখন এই সাধারণ পিট বা কমন বেসের 2 ধরনের বিন্যাস হতে পারে, একটা এনপিএন আর একটা পিএনপি। আমি খুব স্লোলি আঁকবো এবং আঁকার সময় আপনাদেরকে আমি বুঝে বুঝে বলে দিব আসলে কি হচ্ছে, তাহলে সহজেই বুঝে যাবেন। দেখেন, বেসটা কমন, তাহলে ডায়াগ্রাম আঁকার সময় আমরা বেসটাকে কমন রাখবো, বেসটা নিচে কমন। খেয়াল করেন, আমরা বেসটাকে কমন রাখতেছি। এখন আগে এনপিএন দিয়ে শুরু করি, চলেন এনপিএন দিয়ে শুরু করব, এনপিএন। তাহলে এনপিএন একটা ট্রানজিস্টরের বেসটা যদি কমন হয়ে থাকে আমার, তাহলে একটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস। তাহলে একদিকে যদি এমিটার যায়, আরেক দিকে অবভিয়াসলি কি আসবে, কালেক্টর আসবে। সো বেস, এমিটার, কালেক্টর। সো এখন দেখেন, আমরা এইখানে যখন বেস, এমিটার, কালেক্টরগুলোকে চিহ্নিত করতেছি, শুরুতে একটা জিনিস খেয়াল করেন, বেস এমিটার যে জাংশন, এই বেস এমিটার জাংশন অবশ্যই কি হইতে হবে, ফরওয়ার্ড বায়াস হতেই হবে। বেস এমিটার জাংশন যদি ফরওয়ার্ড বায়াস না হয়, তাহলে কি কোনোভাবে তড়িৎ প্রবাহিত হবে, হবে না। সো আমাকে শুরুতেই যেটা করতে হবে, বেস এমিটার জাংশনটাকেই ফরওয়ার্ড বায়াস করে নিতে হবে। সো চলেন এখন আমরা ডায়াগ্রামটাকে কমপ্লিট করব স্টেপ ওয়াইজ। ওকে, দেখেন আমাদের তাহলে বেস এমিটার জাংশন যদি ফরওয়ার্ড বায়াস করতে হয়, বেসটা কি, পি টাইপ, আর এমিটারটা কি, এন টাইপ। সো দেখেন, পি এর পাশে পজিটিভ ভোল্টেজ এবং এন এর পাশে কি ভোল্টেজ রাখতে হবে, নেগেটিভ ভোল্টেজ রাখতে হবে। সো পি এর পাশে যদি পজিটিভ ভোল্টেজ দেই আর এন এর পাশে নেগেটিভ ভোল্টেজ দেই, ঘটনাটা কীরকম দাঁড়ায় দেখেন। পি এর পাশে পজিটিভ ভোল্টেজ, পি এর পাশে পজিটিভ ভোল্টেজ এবং এন এর পাশে নেগেটিভ ভোল্টেজ দিব। খেয়াল করেন, এখন কি বেস এমিটার জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে না? সো এইটুকু মনে রাখেন যে আমার বেস এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস করতেই হবে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা ভি বি ই। এইবার একটা জিনিস খেয়াল করি, কালেক্টর এন টাইপ, এখান থেকে আমার ইলেকট্রনগুলোকে টেনে তুলতে হবে, তাহলে ইলেকট্রন টেনে তুলতে হলে এখানে পজিটিভ ভোল্টেজ, যে প্লাস, তাহলে প্লাস 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 মানে সেটা হচ্ছে ভিসি। সো
সো তাহলে এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা কমন বেস এনপিএন ট্রানজিস্টর, এটা এনপিএন কমন বেস। এখন প্রশ্ন হচ্ছে এটা যদি পিএনপি হয় কি করব? পিএনপি হলে শুধুমাত্র ভোল্টেজটাকে উল্টে দিব, এনপিএন আগে এঁকে ফেলবেন। এনপিএন যদি আঁকা হয়ে যায় তাহলে পিএনপি আঁকাটা খুব সহজ। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার যদি এনপিএন ট্রানজিস্টর হয়, অ্যামিটার দিয়ে কারেন্টটা বের হওয়ার কথা না, তাহলে এই যে এটা আই বের হচ্ছে, বেস দিয়ে কারেন্টটা ঢোকার কথা আইবি ঢুকতেছে, কালেক্টর দিয়ে কারেন্টটা ঢোকার কথা আইসি ঢুকতেছে। খেয়াল করে দেখেন কোনোটাই কিন্তু ভায়োলেটেড হচ্ছে না, সব কিছু ঠিকঠাক আছে। সো আপনার আঁকার সময় একটু কেয়ারফুল থাকতে হবে কখন কোনটাকে প্লাস কোনটাকে মাইনাস করব। ওকে, এখন তাহলে দেখেন এটা আঁকা হয়ে গেছে, তো এটা আঁকা হয়ে গেলে বাকিটা সহজ। আমরা তাহলে এখন পিএনপি করতে যাই, এনপিএন এর জায়গায় পিএনপি করব। তাহলে যদি পিএনপি করতে যাই কারেন্টের ডিরেকশনগুলো চেঞ্জ হবে, সো এটা পিএনপি করে দিব, পিএনপি। তাহলে এমিটার দিয়ে এখন আর কারেন্টটা বের হবে না, এমিটার দিয়ে এখন কারেন্টটা ঢুকবে। এবার তাহলে ভোল্টেজগুলোর পোলারিটি জাস্ট উল্টায় দিব, সো পোলারিটিগুলো উল্টে দিচ্ছি, শেষ। তারপরে দেখেন এই যে বেস এমিটার জাংশন কিন্তু ফরওয়ার্ড বাইসি থাকতেছে, বেস এমিটার জাংশন ফরওয়ার্ড বাইসি থাকতেছে। এখন কালেক্টর দিয়ে এখন তো আর ইলেকট্রন নাই, হোলকে টেনে তুলতে হলে কি লাগবে? নেগেটিভ ভোল্টেজ লাগবে। সো আগে এখানে নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি, সো মাইনাস প্লাস এটা হচ্ছে ভিবিই, মাইনাস প্লাস এটা হচ্ছে ভিসি, এটা হচ্ছে পিএনপি কমন বেস। সো আশা করি ইনশাল্লাহ এইভাবে যদি পড়েন কখনোই ভুলবেন না, ডায়াগ্রাম আঁকতেও কখনো ভুল হবে না। এখন কারেন্টগুলো তাহলে এখানে আইবি দিয়ে বের হয়ে যাচ্ছে, এখানে আইসি দিয়ে কারেন্টটা বের হয়ে যাবে, কারণ আই ঢুকতেছিল, এটা আই। এখন আসেন সাধারণ পিট হয়ে গেছে, এবার আসেন সাধারণ সংগ্রাহক কমন এমিটার। 2 নাম্বার হচ্ছে সাধারণ নিঃসারক আগে করব, সংগ্রাহক পরে করব। সাধারণ নিঃসারক, কমন এমিটার, সিই। এখন কমন এমিটারেও এনপিএন আর পিএনপি আছে, তাহলে চলেন এনপিএন আর পিএনপি গুলা দেখব। সো এমিটারটা কমন, তাহলে এমিটারটা যদি কমন থাকে আমরা এমিটারটাকে মাঝখানে রাখি, এই যে এমিটারটা মাঝখানে, এটা কমন, এমিটারটা কমন। তাহলে এটা যদি এনপিএন ট্রানজিস্টর হয়, এন পি এন, সো এটা বেস, এটা এমিটার, এটা কালেক্টর। তাহলে শুরুতেই বেস এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস করতে হবে, তাহলে বেস এবং এমিটার পিএন। খেয়াল করেন আমাদের তাহলে, আচ্ছা একটা জিনিস ভুল করছি, এটা হচ্ছে পি, এটা এন, এনপিএন। এখন একটা জিনিস খেয়াল করে দেখি আমরা, বেস এমিটার ফরওয়ার্ড বায়াস, তাহলে বেসের দিকে পজিটিভ ভোল্টেজ দিলাম, এই যে প্লাস মাইনাস, এটা হচ্ছে ভিবিই। আর কালেক্টরের দিকে একটা পজিটিভ ভোল্টেজ নিতে হবে, যাতে করে আমি কি করতে পারি, ইলেকট্রনগুলোকে টেনে তুলতে পারি, ভিসি। সুতরাং আমার তাহলে দেখেন কালেক্টর দিয়ে কারেন্টটা ঢুকতেছে, এমিটার দিয়ে কারেন্টটা বের হয়ে যাচ্ছে, বেস দিয়ে কারেন্টটা ঢুকতেছে। এটা হচ্ছে এনপিএন কমন এমিটার সংযোগ বা বিন্যাস। এখন তাহলে পিএনপির জন্য কি হবে? তাহলে এনপিএন এর জায়গায় যদি পিএনপি করি, একটু আগেই বলছি জাস্ট কারেন্টের ডিরেকশন ভোল্টেজের ডিরেকশন উল্টে যাবে, আর কিচ্ছু হবে না। সো ভোল্টেজের ডিরেকশন চেঞ্জ করে দেই, তাহলে এখন আমাদের আগে এমিটার দিয়ে কারেন্ট বের হচ্ছিল, এখন এমিটার দিয়ে কারেন্টটা ঢুকবে আইই, কালেক্টর দিয়ে বের হবে, বেস দিয়ে বের হবে, মাইনাস প্লাস ভিবিই
প্লাস মাইনাস ভিসি, আলহামদুলিল্লাহ। এবং দেখেন এই যে আমাদের এটা কিন্তু তাহলে পিএনপি বিন্যাস, পিএনপি, এবং এমিটার বেস কালেক্টর। খেয়াল করেন এমিটার দুই পাশে কানেক্টেড আছে, এই কারণে এটা হচ্ছে কমন এমিটার বা সাধারণ নিঃসারক। এখন ফাইনালি লাস্ট হচ্ছে কমন কালেক্টর। এইখানে একটু গ্যাঞ্জাম আছে, কমন কালেক্টরটা মুখস্থ করা স্যার উপায় নেই। সাধারণ সংগ্রাহক, কমন কালেক্টর, সিসি। সো কমন কালেক্টর বিন্যাসটা অ্যাকচুয়ালি আমাদেরকে মেমোরাইজ করতে হবে, কারণ হচ্ছে এইখানে আউটপুটটা একটু ডিফারেন্ট হয়, এই কারণে এটা মেমোরাইজ করতে হবে। আমি এঁকে দিচ্ছি, আপনারা সরাসরি এটাকে মেমোরাইজ করে ফেলবেন। সো কমন যে কালেক্টর সেটা যদি থাকে তাহলে জিনিসটা হয়েছে এরকম, আমার যদি এনপিএন হয় কমন কালেক্টর, ইনপুট সিগন্যাল এখানে দিলাম, একটা ক্যাপাসিটর দিয়ে আউটপুটটা পাওয়া হয় সাধারণত। কমন কালেক্টরের যে ভি আউটপুটটা, এটা ক্যাপাসিটরের অ্যাক্রসে নেওয়া হয়, এটা আরসিসি, এটা হচ্ছে এনপিএন। কারণ দেখেন এই যে এমিটার দিয়ে কারেন্টটা বের হয়ে আসতেছে। সো এখানে দেখেন কালেক্টরটা কমন, এটা হচ্ছে এমিটার, এটা কালেক্টর, এটা বেস। সো এটা হচ্ছে একটা এন পি এন কমন কালেক্টর। সো এনপিএন কমন কালেক্টর। সো এটা হচ্ছে আমার এনপিএন এর জন্য। আর আগেই বলছি পিএনপির জন্য আমরা জাস্ট কি করব, ভোল্টেজের চিহ্নগুলো উল্টায় দিব। এনপিএন এ যেটা হবে পিএনপিতে জাস্ট উল্টে দিব। এখন যেহেতু এটা পিএনপি, তাহলে এমিটার দিয়ে কারেন্টটা ঢুকতেছে, বেস দিয়ে বের হয়ে আসবে, কালেক্টর দিয়ে বের হয়ে আসবে। সো এটা হচ্ছে বেস এমিটার কালেক্টর, বাট এটা হচ্ছে একটা পিএনপি ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর। তাহলে পিএনপি কমন কালেক্টর। এই হচ্ছে আপনাদের ট্রানজিস্টর বর্তনীর যে মৌলিক বিন্যাসগুলি আছে, এই মৌলিক বিন্যাসগুলিও হয়ে গেল। সো এই হচ্ছে আমাদের অধ্যায় 10 অ্যাকচুয়ালি, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। আমি পরে আরও কিছু ম্যাথ হয়তো বা আপনাদেরকে করাবো ইনশাল্লাহ, বাট আপাতত দিস ইজ গুড এনাফ। ওকে, সো নেক্সট ক্লাসে আমি বলছিলাম যে অধ্যায় 9-এর কিছু বোর্ড কোশ্চেন আমি করাবো। সো আগামী ক্লাসটা আমি এই সপ্তাহেই নিব, হয়তোবা বৃহস্পতিবার শুক্রবার দিন আমি অ্যানাউন্স করব গ্রুপে, এবং ওই দিন আমরা ইনশাল্লাহ তাহলে অধ্যায় 9-এর বোর্ড কোশ্চেনগুলোর সমাধান করব। ওকে, তাহলে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।